আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিশ্রি। সংস্কারকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী, মন্তব্য ফখরুলের। পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। বাহিনীর গুম খুনের দায়ে ক্ষমা চাইলেন র্যাব প্রধান, আয়নাঘর থাকার কথা স্বীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে। ১৬ বছরে ভয়াবহ দুর্নীতিতে জড়িয়ে পড়ে পুলিশ, রাজনৈতিক ব্যবহারই দায়ী বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। এক সেনা কর্মকর্তা সহ শতাধিক জান্তা সদস্যদের আটকের দাবি করেছে তারা। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী বলছে, মংডুতে জান্তা সরকারের সব শেষ ঘাঁটির দখল নিয়েছে আরাকান আর্মি। গ্রেফতার করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে। গত বছরের নভেম্বরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপরে আক্রমণ চালায় আরাকান আর্মি। এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। শহরটিতে ১,১০,০০০-এর বেশি মানুষ বাস করে। আরাকান আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জান্তা সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্য দিয়ে জান্তা সরকারকে দুর্বল করা গেলেও উৎখাত করা কঠিন বলে মনে করছে মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউস। সংঘাত বা গৃহযুদ্ধ অচলাবস্থার দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তাদের মতে, জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এ একক চেইন অফ কমান্ড না থাকা ও প্রতিবেশী চীনের মতো দেশের প্রভাবের কারণে সেনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারছে না। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে বাণিজ্য শহর মংডু দখলে নেয়ার দাবি দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির।
ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই অবস্থায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তের উপারে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সরকারি বাহিনীর যুদ্ধ চলমান। তুমুল লড়াইয়ে আরাকান আর্মি মংডো সহ 3টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে 270 কিলোমিটার সীমান্ত এলাকায়। নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল, বন্ধ নাপপাড়ের জেলেদের মাছ শিকারও। বেশি ডর লাগবে আজ আর বর্মা সীমান্ত করি না হারি গুলি করে ঝগড়া বেশি আজ আর 2 মিনিট দ্বারা জ্বালা সাই হতে যারে পারি তো আর কিভাবে জ্বালাম বসাই আর কিভাবে আর মাছ মারি শেয়ার করি বাড়তাই পানির ভাড়া নাকি টিউনের অনুমতি ছাড়া যাবে না, এজন্য আমি এই জায়গা 6 দিন পারে যেতেছি। মায়ের অবস্থা খুব খারাপ। এখানে তো দিনে 24 ঘন্টা খুব আওয়াজ হচ্ছে। এখানে রাত্রি বেলায় তো আমরা ঘুমাতে পারতেছি না। যদি 2 দিন 3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিন লোকেরা তো অনাহারে রয়ে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানায় উপজেলা প্রশাসন। সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে, এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদ যেতে পারে সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন ভারত তা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য ও সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমনি অবস্থায় সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো সমালোচনাই ভারত সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে একথা জানান তিনি। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকারকে গুরুত্ব দিচ্ছে ভারত। This relationship as a people-centric and people-oriented relationship. তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। আর অবৈধভাবে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার বিবৃতি সমর্থন না করলেও এর দায় দায়িত্ব ভারত সরকারের উপরে বর্তায় বলে মনে করছেন রাজনীতিবিদরা। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপি সহ অন্য দলগুলোর। মানিক শিকদারের রিপোর্ট। সরকার পতনের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে আশ্রয় দেয় ভারত, তবে সেদেশে তার অবস্থানের স্ট্যাটাস কি তা এখনও স্পষ্ট করেনি দিল্লি। ভারতে বসে বিভিন্ন সময় ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা উস্কানি দিয়ে যাচ্ছেন, আর তাতে ঘি ঢালছে ভারতের কয়েকটি মিডিয়া। ইসকন ইস্যু, জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। সফর শেষে ভারতে গিয়ে ঢাকা সফর নিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন বিক্রম মিশ্রি।
শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন, ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। দেরিতে হলেও ভারতের বোধোদয়কে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তবে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে। পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্ততপক্ষে এই সিগন্যাল তারা দিয়েছে, বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে, এই জন্য তাকে অভিনন্দন জানানো যেতে পারে। তবে ভারত এ পর্যন্ত ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে, কী কারণে তাকে রাখছে, এটি তারা এখনো পরিষ্কার করেনি। ভারত যাই বলুক, অবস্থানগত কারণে শেখ হাসিনার বিবৃতি বক্তব্যের জন্য ভারত সরকারের উপর দায় বর্তায় বলে মনে করছেন এই রাজনীতিবিদ। ভারত যদি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়, বাংলাদেশের বিজয়ী জনগণের সঙ্গে তারা যদি কাজ করতে চায়, তাহলে ভারতের শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা নেত্রীদের তাদের যে বেপরোয়া তৎপরতা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করা দরকার। না হলে আমরা মনে করব পরোক্ষভাবে বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকারের বা তাদের নানা মহলের একটা প্রত্যক্ষ পরোক্ষ মদদে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই বিএনপি নেতা। তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে, বরঞ্চ দুর্গন্ধ ছোটাবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার। বাংলাদেশ সরকারের দিক থেকে উচিত হবে শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, যাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তাদেরকে দেশে ফিরে আনার জন্য একটা উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের ক্ষেত্র তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনা নাকচ করে নিয়ে তিনি বলেছেন, এই ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। যুক্তরাজ্যে 11 দিন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে ধৈর্য ধরার বার্তা নিয়ে এসেছেন। যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। ভারত বাংলাদেশ সংকটের সমাধান আলোচনার মাধ্যমে করারও তাগিদ দেন তিনি। অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধ ভারতে গিয়েই শেষ হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। অপর এক সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীন দেশে কারো হস্তক্ষেপ করতে দেয়া হবে না। নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রাফিতি সজ্জিত করে ছাপা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক মাধ্যমিকের বই। প্রায় আমূল পরিবর্তন করা হয়েছে সব বিষয়ের সূচিপত্র। নতুন করে যুক্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। হেফাজতে ইসলামের দাবি মেনে ধর্মসহ বিভিন্ন সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলনের চিত্র এমনকি বিভিন্ন ঘটনা সংবলিত হয়েছে প্রাথমিক মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইগুলোতে। 1 জানুয়ারি দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে যেসব বই পৌঁছবে তাতে স্থান পাবে তাদের রচিত ইতিহাস। বেশ কিছু সংশোধন পরিমার্জন এগুলো হয়েছে, বিশেষ করে
জুলাই গণ অভ্যুত্থানের কন্টেন্ট। বড়সড় পরিবর্তন আসছে বাংলা, সমাজ ও ধর্ম বইয়ে। প্রাথমিক থেকে মাধ্যমিকের সব শ্রেণীর বাংলা বইয়ে সংযোজন বিয়োজন হয়েছে লেখক তালিকাও। বিজ্ঞান, গণিত এগুলো তো সার্বজনীন বই, কিন্তু সামাজিক বিজ্ঞান, বাংলা, ইংরেজি এগুলোতে পরিবর্তনযোগ্য। ফজলুল আহমেদের নিঃসন্দেহে একজন নামকরা লেখক। তার লেখা আগে বাদ পড়েছিল, তা আমরা তার লেখাকে আমরা বাদ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। মানব বিবর্তনের ইতিহাস মুছে ফেলে নতুন করে ঢেলে সাজানো হয়েছে সমাজ বই। সেখানেও স্থান করে নিয়েছে জুলাই আন্দোলন। বিবর্তনের বিষয়গুলো উচ্চতর গবেষণার বিষয়, এগুলোকে আমরা স্কুলের শিক্ষার্থীদের কাছে এগুলো নিয়ে আমরা তাদেরকে এতটা ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিতে রাজি নই। 2012 সালের পাঠ্যপুস্তকের সূচিতে প্রত্যাবর্তন করলেও হেফাজতে ইসলামের নির্দিষ্ট অভিযোগকে আমলে নিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। হেফাজতে ইসলামের 17টা দাবি ছিল, তাদের অনেক দাবি তো গ্রহণ করাই হয়েছে। তবে তাদের একটা বিশেষ কনসার্ন ছিল যে এই ট্রান্সজেন্ডারের ইস্যুটা, এই জাতীয় বাংলা প্রতিশব্দ ব্যবহার না করা। পরিবর্তন আছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও। উড়তাল মার্চে কেবল 7 মার্চের ভাষণকে স্থান দেওয়া হয়েছে। আলাদা করে তুলে আনা হয়েছে মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও ব্যক্তিত্বদের। ওভারঅল 71-এ যারা ভূমিকা পালন করেছে সবাইকে এখানে আনা হয়েছে। বঙ্গবন্ধুর জায়গায় আছেন। তাজউদ্দিন আহমেদের কথাই যদি বলেন, মুজিবনগর সরকার, সেটা তো উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধটা পরিচালনা করেছেন। সুতরাং তাদের অবদান কিন্তু খুব একটা ভালোভাবে আসে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার তেমন কোনো উল্লেখই ছিল না, অথচ তিনি আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা এবং তিনি মুক্তিযুদ্ধকালে তিনি উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক, তিনি তো কৃষকদের ঋণ থেকে মুক্ত করার জন্য, জমিদারি প্রথা উচ্ছেদের জন্য তার যে ভূমিকা, সেগুলো কিন্তু তেমনভাবে উল্লেখিত হয় নাই। এই বিষয়গুলোকে আমাদের পরিমার্জন করতে হয়েছে। 10টি শ্রেণীর 650 রকমের বইয়ের প্রায় সবগুলোর প্রচ্ছেদেও থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চেতার বিকাশ ঘটাবে বলে মনে করে পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন বাহিনী প্রধান AKM শহীদুর রহমান। ব্রিফিংয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত হবে কি না তার সিদ্ধান্ত নেবে সরকার। মাতা মিনহাজের আরেকটি রিপোর্ট। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি জুলাই আগস্ট এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। তিনি জানান, এ পর্যন্ত 58 জন কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি। র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শুভ সকাল। গত 16 বছরে বাংলাদেশের পুলিশ আলোচিত ছিল বাহিনীটির বিপথগামী সদস্যদের দুর্নীতি, অপকর্ম আর নেতিবাচক কর্মকাণ্ডের জন্য। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি সব স্তরের সদস্যরাই জড়িয়েছিল
অপকর্মে। আর জুলাই বিপ্লবে তাদের গণবিরোধী ভূমিকা ছাড়িয়ে যায় সবকিছু। রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা এমন ভয়াবহ পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। জাহাঙ্গীর আলম, পুলিশ কনস্টেবল, বাড়ি শরীয়তপুর সদর উপজেলার ভাসানচর গ্রামে। 18 বছর চাকরি জীবনের 12 বছরই তিনি ঢাকা জেলার ধামরাই থানায় কর্মরত ছিলেন। অভিযোগ আছে, অবৈধ উপার্জনে নিজ নামে ধামরাই থানার পাশেই নির্মাণ করেছেন বহুতল ভবন। আর বিত্ত বৈভবের বিষয়টি আলোচনায় এলে তাকে ধামরাই থানা থেকে বদলি করে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। আর আমার বাপের বাড়ি আপনি জানেন, আমার বাপের বাড়ি আল্লাহর রহমতে আমার বিল্ডিং 3টা দিতে পারবো আমার। আশরাফুল ইসলাম সেলিম, নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ব্রাহ্মণহাতা গ্রামে। নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন সেলিম। নিজ এলাকায় গড়ে তুলে মাদক বিক্রির সিন্ডিকেট। সেলিম ভাই আমার দিত আর কি, আর আমি এদিক সেদিক নিয়ে এসে দিতাম, নোয়াগাঁও, শিবপুর বা আমাদের গ্রামও দু এক জায়গায় দিতাম। তার এলাকায় আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্যের চাকরি পুনর্বহালের জন্য রীতিমতো স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন 8 লাখ টাকা। টাকাও ফেরত দিচ্ছে না, আমাকে চাকরি তো নিয়োগ করার কোনো লাইন করতেছে না। কক্সবাজারে কর্মরত থাকাকালে ধর্ষণ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলে তিনি সেখানে মিথ্যা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা। গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে সাময়িক বরখাস্ত করা হলেও কমেনি তার দাপট। আপনি যা পারেন আমার বিরুদ্ধে লিখে দেবেন। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সারি সারি বাড়ি, জমির পর জমি। নিজের ও পরিবারের নামে তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন তা ছাড়িয়ে যাবে যে কারো কল্পনাকে। ক্ষমতার অপব্যবহার আর অবৈধ পথে আয়ে যারা শীর্ষে তাদের একজন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশের সব অপকর্মকে ছাড়িয়ে গেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর চালানো নির্মমতা। অপকর্মের জেরে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আইনের রক্ষক নামের অনেক ভক্ষক। যারা গ্রেপ্তার হননি তারাও আসতে পারেননি জনসম্মুখে। সম্প্রতি ডিএমপি কমিশনার বলেন, গত 15 বছরে প্রায় 90,000 পুলিশ সদস্যকে চাকরি দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ে। গত 15 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে, নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরো পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক প্রভাবেই পুলিশের এমন ভয়াবহ অধঃপতন ও পরিণতি হয়েছে। আমাদের পুলিশকে এত বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং যখন আপনি পুলিশকে আপনার রাজনৈতিক কাজে ব্যবহার করছেন, পুলিশও তার সুবিধাটা 16 আনা বুঝে নেয়। সাধারণ মানুষের দাবি, পুলিশের নিয়োগ ও ব্যবস্থাপনায় এমন এক কাঠামো সরকার তৈরি করবেন যেন ভবিষ্যতে কেউ দলদাসে পরিণত না করতে পারে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীকে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। আর এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 9টার সংবাদের পর 21-এর চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। থামে না ট্রেন, তবু হাইটেক রেল স্টেশন, অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFOর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই বৈঠকে যুক্ত হন। সে সময় তিনি SFOর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABMF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, স্যার ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। ভারতীয় কোস্টগার্ডের ধরে নেওয়া বাংলাদেশের 79 জেলে নাবিককে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আটক জেলে ও নাবিকদের জন্য কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব।
রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ হয়েছে। দুপুরে আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতে আনা নেওয়ার সময় প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ ভ্যানের উপরে হামলে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় 2 মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের প্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে। মামলায় মামুনের বিরুদ্ধে 1,73,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেয়। দুদক একবার বলছে যে মেরিটে না শোনার জন্য, শুধু ল পয়েন্টের উপরে জাজমেন্ট দেওয়ার জন্য, এভিডেন্স অ্যানালাইসিস না করার জন্য। আর আপিলটা করলে হচ্ছে আপনার হচ্ছে এভিডেন্স অ্যাপিলের গ্রাউন্ডই ছিল হচ্ছে যে হাইকোর্ট এভিডেন্স অ্যানালাইসিস করেনি। পিলখানায় বিজিবির ভেতরে আয়নাঘর ছিল, সেখানে 4 মাস গুম করে রাখার অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বরখাস্ত হওয়া বিজিবির এক সিপাহী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান সহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন সিপাহী মোহাম্মদ শাহিন। গুম কমিশনে আবেদন করবেন বলে জানান অভিযোগকারী। দাড়ি রাখা ও মুসলমান হওয়ায় জঙ্গি সন্দেহে তাকে গুম করা হয় বলে অভিযোগ তার। 4 মাস গুম রাখার মধ্যে বিভিন্ন জায়গায় রাখা হয়। আমার মধ্যে যে কদিন আমাদের পিলখানায় রাখা হয়েছিল, ওইখানে আমাদের বিজিবি হেডকোয়ার্টারে ওখানে এমন একটা রুমের মধ্যে রাখা ছিল যে রুমটা কবরের মতন, যেখানে পাও সোজা করলে সোজা কখনো শোয়া যায় না। এখানে আমি ছাড়া অনেক লোক ছিল। রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে বলে জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাসাস। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, দেশের জনগণ ভারতীয় আগ্রাসন, তথ্য সন্ত্রাস আর দাদাগিরি সুলভ আচরণের বিরুদ্ধে। কাউকে এই দেশের সভরেন্টি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না। বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো। ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে, ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না। ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলো তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসা ঘুরা জায়গা রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে।
তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে হয়ে গেল দেশের ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এবং লাইটিং খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপারস্টার গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। গ্রুপের 30 বছর পূর্তি উপলক্ষে দুদিনের এই সম্মেলনে সেলস টিম, পরিবেশক, দেশের বাইরের বিজনেস পার্টনার, সেলস হেড, বিজনেস হেড সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিন এসএসজির সেলস টিমের পরিশ্রম এবং বার্ষিক পারফরমেন্সের স্বীকৃতি দেওয়া হয়। ছিল মোটিভেশনাল সেশন, স্ট্র্যাটেজিক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নেন সারা দেশের 1000-এর বেশি পরিবেশক। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। বিশ্বভ্রমণের অংশ হিসেবে 5 দিনের জন্য বাংলাদেশে এসেছে ট্রফিটি। পাকিস্তান, আফগানিস্তান হয়ে 10 ডিসেম্বর সমুদ্র শহর কক্সবাজারে প্রথম জনসম্মুখে প্রদর্শিত হয় ট্রফিটি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের খবর জানাচ্ছেন মুমসাদ্দিন নুরি। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে থেমে নেই টুর্নামেন্ট ঘিরে আইসিসির ব্যস্ততা। তারই অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। 11 ডিসেম্বর সমুদ্র শহর কক্সবাজারে প্রথম ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হলো এর দ্বিতীয় প্রদর্শনী। ট্রফিটি দেখতে পেরে যার পরনাই খুশি ক্রিকেট প্রেমীরা। খুবই আনন্দ লাগছে এবং এত চ্যাম্পিয়নরা কাছ থেকে দেখতে পারে খুবই ভালো লাগছে। বাংলাদেশে আসছে এই জন্য। বাংলাদেশকে নিয়ে তো সবসময় প্রত্যাশা অনেক বড় থাকে। এখন দেখা যাক মাঠে গিয়ে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে। আসলে আমাদের দেশে আমি এরকম একটা সুযোগ পেয়েছি, অবশ্যই খুব আনন্দিত। আমি আসলাম সকালে আসার পরে দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, ছবি তুলছি। আমি খুবই এক্সাইটেড। আমি এই আনন্দের উল্লাসের কথাই তো আসলে বলে প্রকাশ করা যাবে না। এই ট্রফিকে কাছে ছুতে পেয়ে, দেখতে পেয়ে সত্যিই এটা আমি খুবই আনন্দিত। টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা তৈরি করতেই এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সহযোগিতা করছে দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। 13 ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে। এরপর ফিরে যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে অংশগ্রহণকারী বাকি দেশগুলো ঘুরে ফিরে যাবে আয়োজক দেশ পাকিস্তানে। 3 কেজি 100 গ্রাম ওজনের এই ট্রফিটি জয়ের লড়াইয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য 2017 সালের সর্বশেষ আসরের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা। টাইগার সমর্থকরা প্রত্যাশা করছেন এই ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশের আরাধ্য যে লক্ষ্য, কোনো একটি বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, সেই লক্ষ্য হয়তো এবার ঘুচবে। মুমসাদ্দিন নুরি, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিস্ত্রি। সংস্কারকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী, মন্তব্য ফখরুলের। পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। বাহিনীর গুম খুনের দায়ে ক্ষমা চাইলেন র্যাব প্রধান, আয়নাঘর থাকার কথা স্বীকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।